আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 13.1-এর এই ভিডিওতে আলোচনা করব 5, 6, 7। গত ভিডিওতে আমরা এমসিকিউ 4টা আলোচনা করেছিলাম। চাইলে তোমরা এমসিকিউগুলো দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। তো 5 নম্বরে প্রশ্ন বলেছে 2 - 5 - 12 - 19 - ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে এবং 12তম পদ নির্ণয় করতে বলছে, মানে 12তম পদের মান বের করতে বলছে। তো প্রথমে আমরা এই যে ধারাটির যে 12তম পদ বের করতে বলছে, তো আমাদের কি কি লাগবে? সাধারণ অন্তর বের করতে বলছে, তো আমাদের ধারাটির প্রথম পদ লাগবে। তো প্রথম পদ কি? প্রথম পদ তো 2, আর প্রথম পদ আমরা সাধারণত এই দ্বারা প্রকাশ করি, আর এই সমান কি হবে? 2 হবে প্রথম পদ। এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ, বুঝছো? তো আমি সাধারণত কীভাবে বের করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হবে, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিতে হবে, তাহলে আমরা সাধারণত পেয়ে যাব। ওকে, আর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম আমি কি করব? প্রথম আমি লিখব যে এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু আর ধারাটির সাধারণ অন্তর ডি। আর সাধারণ অন্তর কীভাবে বের করা হয়? আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব, বিয়োগ করব। তো দ্বিতীয় পদ কি? 5, শুধু 5 না, -5। তো আমরা লিখতে হবে এখানে -5 লিখতে হবে। তো বাদ দিব মানে কি? বিয়োগ, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব, তো বিয়োগ দিব। প্রথম পদ কি? 2, কি বলো তো? 2, এখানে 2 লিখলাম, ঠিক আছে। এখন দেখো -5 আর -2 কত হয়? -7 হয় না? কারণ এখানে -5টা, এখানে হচ্ছে মাইনাস কয়টা? 2টা। তো মাইনাস কত হয়েছে? -7। ওকে, আর চাইলে তোমরা এভাবে করতে পারো। আমি এটা দেখাই দিই। -5 এর -5 লিখবা, মানে দ্বিতীয় পদ লিখবা, বিয়োগ প্রথম পদ। প্রথম পদ কি বলো তো? প্রথম পদে যে +2 না, কিছু না থাকলে তো প্লাস বোঝায়, +2। তো এখানে কি লিখবে? +2 লিখবা। তো ব্র্যাকেট দিয়ে আটকে দাও, কারণ দুইটা প্রতীক চিহ্ন তো একসাথে বসবে না। তো সমান সমান দাও। এখানে দেখো এই -5 এর -5 লিখবা, মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে -8 সেম একইভাবে ওরকম হলো যে -5 আর -2 কত হয়? -7 হয়। কত হয়? -7। তুমি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। তো এখন দেখো এই যে এটা আমাদের কি দাঁড়াইছে? এই যে সাধারণ অন্তর, এটা হচ্ছে কি? প্রথম পদ, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর কি? -7। তো আমরা এটা কি লিখবো? এটা কি ধারা? এটা হচ্ছে তোমার এটি সমান্তর ধারা। তো আমরা লিখবো সুতরাং এটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো আমরা লিখলাম সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো আমাদের কি বলছে? আমরা কিন্তু সাধারণত বের করে উঠেছি, সাধারণত কি? -7। তো আমাদের হচ্ছে 12তম পদ নির্ণয় করতে বলছে। তো লিখবো এখন আমরা জানি সমান্তর, এখানে 12তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা সূত্র জানি যে nতম পদের সূত্র কি? আমরা জানি যে সাধারণ সমান্তর ধারা nতম পদের সূত্র হলো a + n - 1 * d। তো আমরা লিখবো আমরা জানি nতম পদ সমান a + n - 1 * d সূত্র লিখলাম আমরা। তো এখন আমরা কি করব? এই যে এখানে আমরা nতম পদ, আমরা কততম পদের মান বের করব? 12তম পদের মান বের করব। তো লিখব সুতরাং n এর জায়গায় কি লিখব? 12তম এই পদ, 12তম পদ না? হ্যাঁ, 12তম পদ। সমান এ মানে কি বলো তো? এ মানে 2, এই 2 লিখব, এ প্লাস লিখব, ব্র্যাকেট n মানে কত? 12, এই 12 লিখব, মাইনাসে মাইনাস 1 এর 1। ডি মানে কি? ডি মানে হলো সাধারণত কত আছে? -7 আছে। দেখো এই যে এই n - 1 এর ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সাথে ডি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এখানে গুণ চিহ্ন দিয়ে দাও তোমরা, তো আর সমস্যা হবে না। ডি মানে কি বলো তো? ডি মানে -7। কত? -7, এই -7 লিখবা। তো এখানে দেখো দুইটা প্রক্রিয়া চিহ্ন একসাথে থাকে না, তো ব্র্যাকেট দিয়ে আটকে দেবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে সমান দাও। তো এখানে দেখো এই 2 এর 2 লিখবা, আর এই প্লাস লিখতে পারো। আর 12 থেকে 1 গেলে থাকে কত? 12 থেকে 1 গেলে থাকে 11, এখানে 11 লিখবা। আর এখানে এই গুণ চিহ্ন দিবা, আর এই -7 এর 7 লিখবা, ঠিক আছে? তো এই দুইটা প্রতীক চিহ্ন তো একসাথে থাকে না, ব্র্যাকেট দিয়ে আটকে দাও। সমান দাও, এই 2 এর 2 লেখো। দেখো এই 11-র সাথে এই 7 কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে? তো গুণের কাজ সবসময় আগে করতে হয়। তো দেখো তার আগে 11 আগে কি আছে? প্লাস, আর 7-এর আগে কি আছে? মাইনাস আছে। এই প্লাসের সাথে মাইনাস কি করবো? গুণ করবো। প্লাসের সাথে মাইনাস গুণ করলে হবে কি? মাইনাস। আর 11-র সাথে 7 গুণ করলে 7 11 77। এখন দেখো +2 আর হচ্ছে -77। তো -77 থেকে +2 বাদ দিলে কত থাকে? -75 থাকে না? -75 থাকে না?
-75, অ্যান্সার কি -75। তো আমরা লিখবো উত্তর, আমাদের কি বলছে সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে, তো আমরা লিখবো উত্তর সাধারণ অন্তর হলো তোমার কি -7 আর 12তম পদ হলো -75। তো আমরা লিখছি উত্তর ধারাটির সাধারণ অন্তর ডি ইকুয়াল -7 এবং 12তম পদ হলো -75। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 6 নম্বরের অঙ্ক আলোচনা করব। 6 নম্বরে বলছে কি 8 + 11 + 14 + 17 + ধারাটির কোন পদ 392, মানে হলো কততম পদ 392 হবে। দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, কিন্তু এই 392 কততম পদ। যেমন এখানে যদি বলে, তোমরা যদি প্রশ্ন করি তৃতীয় পদ কত, তুমি বলবো 14। আমি যদি বলি চতুর্থতম পদ কত, তুমি বলবো 17। কিন্তু এই যে 392তম পদ কত তোমরা যদি বলি, তুমি বের করতে পারবা? হ্যাঁ, বলতে পারবা না? বলতে পারবো না। কিন্তু এটা আমরা অঙ্ক সূত্র প্রয়োগ করে তারপর করতে হবে। তো এখানে কিন্তু nতম পদের মান দেওয়া আছে 392। তো আমাদের এই 392 কততম পদ সেটা বের করতে হবে। যদি আমরা nতম পদের মান কত দেওয়া আছে 392, তাহলে আমরা nতম পদের সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারবো। তার আগে দেখতে হবে এটা কি সমদ্বার দ্বারা না গুণিত দ্বারা। দেখো সমদ্বার ধারার প্রথম পদ a থাকে, এই মানে আমরা জানি প্রথম পদ, এই প্রথম পদ হলো 8। তো সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করা, সমদ্বার দ্বারা সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করা হয়, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব এবং তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিব। যদি মান একই হয় তাহলে সমদ্বার ধারা। তাহলে আমরা প্র্যাকটিস করে মানে একটু ট্রাই করে দেখি এটা কি সমদ্বার ধারা কিনা দেখতে হবে। 11 থেকে 8 বাদ দিব, মানে বিয়োগ করব। 11 বিয়োগ কত 8, দেখো 3 আসছে। তারপর আমরা 14 থেকে 11 বিয়োগ করব। 14 থেকে যদি আমরা 11 বিয়োগ করি কত 3 হয়, তাহলে নিশ্চিত এটা সমদ্বার ধারা। একই দ্বারা সমদ্বার ধারা, কারণ সমদ্বার ধারার সাধারণ অন্তর একই হবে। তো আমরা লিখব যে এখানে ধারাটির প্রথম পদ a = 8 আর সাধারণ অন্তর d = 11 বিয়োগ 8। তো আমরা লিখলাম এখানে ধারাটির প্রথম পদ a = 8 আর সাধারণ অন্তর d, আমরা সাধারণত d দ্বারা প্রকাশ করা হয়। তো সাধারণত এখানে কী দেওয়া আছে, তো আমরা 11 থেকে 8 বিয়োগ করব। তো 11 বিয়োগ 8, ঠিক আছে। তো 11 থেকে 8 বিয়োগ করে কত হয় 3 হয়। তো আমরা এটা কি মনে করলো, এটা কি মনে হলো, এটা সমদ্বার দ্বারা। তো আমরা লিখবো এটি একটি, সুতরাং এটি একটি সমদ্বার দ্বারা, সুতরাং এটি একটি সমান্তর ধারা, ঠিক আছে। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তো এখন আমরা এখানে আমাদের কি মান দেওয়া আছে, এবার দেখো কোন পদ 392। তো এটা হচ্ছে nতম পদ। তো মনে করি আমরা লিখবো, মনে করি nতম পদ 392, এই কথাটা লিখবো এখানে। তো আমি লিখলাম মনে করি nতম পদ 392, কারণ এখানে কোন পদ 392, তো লিখবো আমরা মনে করি nতম পদ হলো 392। তারপরে আমরা nতম পদের সূত্র লিখবো। আমরা লিখবো যে আমরা জানি nতম পদের সূত্র কি a + n-1 * d, এটা সূত্র। এখন দেখো nতম পদের মান কিন্তু আমরা জানি 392। তো nতম পদের জায়গায় কি লিখবো 392 লিখবো, 392 লিখবো ইকুয়াল। আর এর মান কত জানি আমরা, এর মান জানি 8, 8 লিখবো, ফেলাসে লিখবো। n এর মান তো জানি না, n লিখবো, কারণ n এর মান আমরা বের করবো কততম পদ, -1 এর 1 হবে। d এর মান কত বলো তো 3, d এর মান কত 3। তো আমরা কি করবো, আমরা সবসময় একটু খেয়াল করবো এই যে মানগুলো দেওয়া আছে, এই যে nতম পদের মান, এই 392কে ওই পাশে নিয়ে যাবো আর এই মানটাকে আমরা এই পাশে আনবো, ঠিক আছে। তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না আর অঙ্ক তো খুবই সুবিধা হবে। তো এখানে মাঝখানে সমস্যা থাকলে কী হবে, বা হবে। আর 8 + n-1 * 3 = 392, ঠিক আছে। তো এখন আমি কি করবো, সমস্যা থাকলে এখানে বা বুঝছই। তো 8 এর 8 লিখবো, এই ফেলাস। দেখো 3 সাথে n গুণ আছে, 3 সাথে n গুণ করলে হবে 3n, কি হবে 3n, এ মাইনাসে মাইনাস, 3 সাথে 1 গুণ করলে হবে 3 ইকুয়াল 392, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো সমস্যা থাকলে কী হবে, বা হবে। এখন একটা কথা বলি, মনে রাখবে সবসময়, এখানে আমরা n এর মান বের করবো। তো সংখ্যাগুলো সবসময় আমরা বাম পাশে নিয়ে যাব, ঠিক আছে। আর n এর মান সংখ্যাগুলো সবসময় আমরা ডান পাশে নিয়ে যাব। আর n এর মান সবসময় আমরা যার মান নির্ণয় করবো তাকে আমরা বাম পাশে রাখবো, ঠিক আছে। তো আমরা এই সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো, একটু ডান পাশে নিয়ে যাবো। দেখো -3 অপর পাশে নিয়ে গেলে +3 হয়ে যাবো, +8 অপর পাশে গেলে -8 হয়ে যাবো। তো আমরা আগে কী করবো, 3n মানে +3n এই পাশে রেখে দিব, মানে বাম পাশে রাখবো, +3n ইকুয়াল
392 এই -3 আগে আমরা এই +8 এই +8 এভাবে আনলে কি হবে -8 হয়ে যাবে কি হবে -8 আর -3 এভাবে আসলে +3 হয়ে যাবে -3 অপরপাশে গেলে +3 হয়ে যাবে ঠিক আছে সমান থাকলে কি হবে বা হবে 3 এর 3 হবে 3 হবে ইকুয়াল লিখব এই 392 থেকে আমরা 8 বিয়োগ করব তারপর যোগ করব 3 তো আমরা লিখব 392 থেকে আমরা 8 বিয়োগ করব আর যোগ করব কত 3 একসাথে করে ফেলব 387 আসছে তো 387 লিখব ঠিক আছে দেখো 3 এর সাথে n এর গুণ আছে 3 এর সাথে কি আছে n গুণ আছে তো 3 যদি অপরপাশে চলে যায় ভাগ হয়ে যাব তো এখানে বা লিখি আর n এর n লিখব তো 3 এর সাথে যেমন n গুণ আছে 3 অপরপাশে গেলে ভাগ হয়ে যাবে তো 387 উপর থাকবে আর 3 থাকবে কি নিচে তো আমরা এই 387 কে আমরা 3 দ্বারা ভাগ করব ভাগ করলে 129 আসে তো সুতরাং n = 129 ঠিক আছে তো এটা হলো তোমার nতম পদ তো আমাদের nতম পদ কত পেয়েছি আমরা nতম পদ পেয়েছি 129 তো আমাদের বলছে কততম পদ 392 আমরা লিখব nতম পদ মানে হলো 129তম পদ হলো কত 392 তো সুতরাং পদত ধারার 129তম পদ 392 আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে কি বলছে দেখো 7 নম্বর অঙ্কে বলছে কি 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোন পদ 301 সেম একই রকম তো আগে দেখব আমরা এটা কি সমতুল্য ধারা নাকি গুণোত্তর ধারা ঠিক আছে সমতুল্য ধারার প্রথম পদ হলো 4 যা এর দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় ডি মান কিভাবে বের করতে হয় এই 7 থেকে আমরা 4 বিয়োগ করব 10 থেকে আমরা 7 বিয়োগ করব 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3 আর 10 থেকে আমরা যদি 7 বিয়োগ করি মানে 7 বিয়োগ করি তাহলে 3 আসে তো নিচে যেটা সমান দ্বারা তো আমরা লিখব এখানে ধারাটির প্রথম পদ a = হলো 4 আর সাধারণ অন্তর d = হলো কি 7 বিয়োগ 4 লিখলাম এখানে ধারাটির প্রথম পদ a = হলো 4 সাধারণ অন্তর d ইকুয়াল আমরা 7 থেকে 4 বাদ দিব তো 7 বিয়োগ 4 ঠিক আছে তো 7 থেকে 4 গেলে থাকে কত বলো তো 3 থাকে 7 থেকে 4 বিয়োগ করলে কি থাকে 3 থাকে তো আমরা সাধারণত পেয়ে গেছি 3 তো এটা কি কোন ধারা এই ধারাটি হলো তোমার সমান্তর ধারা তো আমরা লিখব যে সুতরাং এটি একটি সমান্তর ধারা তো লিখলাম সুতরাং এটি একটি সমান্তর ধারা তো আমরা এখন কি করব আমাদের কাজ হলো যে এখানে কততম পদ আমরা দেখেন কোন পদ 301 তো আমরা লিখব মনে করি n-তম পদ মানে n-তম পদ হলো 301 তো এখানে বলছে কোন পদ 301 তো আমরা লিখব মনে করি n-তম পদ 301 তো লিখলাম এখানে মনে করি ধারাটির n-তম পদ 301 তো এবার আমরা জানি দিয়ে n-তম পদের মান দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো লিখব আমরা জানি n-তম পদের সূত্র কি আমরা জানি n-তম পদের সূত্র কি আমরা জানি n-তম পদের সূত্র হলো a + n - 1 * d এখন দেখো এখানে n-তম পদের মান দেওয়া আছে 301 কত দেওয়া আছে 301 তো এখানে আমরা সমস্যা থাকলে কি লিখব বা লিখব ঠিক আছে তো n-তম পদের মান কত 301 তো আমরা লিখব 301 সমান তো a মানে কি a মানে হলো তোমার 4 তো আমরা লিখব a মানে হলো 4 আর এই প্লাস লিখব আর এখানে দেখো এই ব্র্যাকেট দিবা n এর মান তোমরা জানি না n মান বের করব -1 এর 1 লিখব d মানে কি d মানে হলো তোমার কি সাধারণ অন্তর যার মান 3 লিখব তো এখানে আমরা কি করব ওই যে আগের মতো এই মানটাকে এই পাশে নিয়ে আসব আর 301 কে ওই পাশে নিয়ে যাব ঠিক আছে তো এখানে সমান থাকলে বা হয় তো 4 + n - 1 * 3 = 301 মানে 301 কে ওই পাশে নিয়ে গেলাম এখন দেখো এখানে সমস্যা থাকলে বা হয় আগে বা লিখে নি এই 4 প্লাস লিখবা 3 এর সাথে n গুণ আছে 3 এর সাথে n গুণ করলে কি হবে 3n হবে এই মাইনাসে মাইনাস লেখো 3 এর সাথে 1 গুণ করলে কি হবে 3 হবে ঠিক আছে 3 এর সাথে 1 গুণ করলে কি হবে 3 হবে আর 301 কে 301 হইব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সমস্যা থাকলে বা হবে এখানে তো এখন আমরা 3n এখানে রেখে দিব 3n এখানে রেখে দিব ইকুয়াল দিব এই
একে 301 লিখবো। বলছিলাম না যে সংখ্যাগুলো আমরা ডান পাশে নিয়ে যাবো, যত সংখ্যা আছে সবগুলো আমরা ডান পাশে নিয়ে যাবো। -3 এ পাশে আনলে -3, অপর পাশে নিয়ে গেলে +3 হয়ে যাবে। কী হয়ে যাবে? +3 হয়ে যাবে। আর +4 অপর পাশে গেলে -4 হয়ে যাবে। তো সমান থাকলে কী হয়? বা হয় এই 3n এর 3n। ওকে, 301-এর সাথে আমরা যদি 301-এর সাথে 3 যোগ করি তাহলে হবে 304, আর 304 থেকে যদি 4 বিয়োগ করি 300 হবে। কত হবে? 300 হবে। ওকে, এবার দেখো এই 3-এর সাথে n কি আছে? গুণ আছে। আমরা n এর মান বের করব। 3-এর সাথে n কি আছে? গুণ আছে। 3-র আমরা n এর মান বের করব, তো 3-কে অপর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে বা লিখি আর n এর মান বের করবো, সেটা n লিখবো। 300 থাকবে উপরে আর নিচে থাকবে কি? 3। ওকে, তো সুতরাং n ইকুয়াল 300-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে হবে 100। 300 ভাগ 3 মানে হলো 100। কত? 100 মানে 100। ঠিক আছে, তো 100তম পদ। তো আমরা এখানে বলছি কি কোন পদ 301? 100তম পদ হলো 301। তো আমরা লিখবো সুতরাং প্রদত্ত ধারাটির 100তম পদ হলো 301। তো আমরা লিখলাম সুতরাং প্রদত্ত ধারাটির 100তম পদ হলো 301। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা 256 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।